আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। ডেভিড হেমকে আপাতত সেই দায়িত্বে রাখা হয় নাই। একটা খুব মজার ব্যাপার লক্ষ্য করেছেন, বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফ যখন অন্য দলের হয়ে কাজ করেন তখন তারা বেশ সফল। সাম্প্রতিক সময়ে রাঙ্গানা হেরাতের এক্সাম্পল থেকে কিন্তু ব্যাপারটা খুব ভালো মতো অনুধাবন করা যায়। কিন্তু বাংলাদেশ দলে তারা সফল হতে পারেন না কেন, সমালোচিত হন কেন? এর পেছনে সবচাইতে বড় কারণ আমার কাছে মনে হয় বিসিবির সঙ্গে বিদেশি কোচদের চুক্তির একটা মারপ্যাচের জায়গা আছে। যেই চুক্তির মারপ্যাচের জায়গায় বিদেশি কোচদেরকে বছরের বেশিরভাগ সময় আসলে পাওয়া যায় না। নর্মালি আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে বিদেশি কোচরা কোনো একটা টুর্নামেন্ট বা কোনো একটা সিরিজের আগে সিরিজ বাই সিরিজ কাজ করেন, যাদেরকে পুরো বছরব্যাপী একটা লম্বা সময়ের জন্য আসলে খুব বেশি পাওয়া যায় না। অফ সিজনে তো পাওয়াই যায় না। বিদেশি কোচরা আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ, বিপিএল কিংবা আমাদের এনসিএল বিসিএল এর সময় অ্যাভেলেবল থাকেন না যে তারা ডোমেস্টিক ক্রিকেটে প্লেয়ারদের খেলা দেখবেন। এখন প্রবলেম যেটা হয় যে অন্যান্য দেশে যে প্লেয়ারটা ন্যাশনাল টিমে আসে ওই প্লেয়ারের বেসিক রুটটা বেশ ভালো থাকে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের প্রবলেমের জায়গাটা হচ্ছে একদম বেসিক রুটে একটা বড় প্রবলেমের জায়গা আছে। বিশেষ করে আন্ডার 19 থেকে ন্যাশনাল টিমে আসার মাঝখানের যে ধাপটা, যেটাকে আমরা এইচপি উইং বলি, এই জায়গায় কোয়ালিটি প্র্যাকটিস কিংবা কোয়ালিটি কোচিংয়ের একটা অনেক বড় অভাবের জায়গা আছে। যে কারণে অন্যান্য দেশে যেটা হয় যে ন্যাশনাল টিমে অনেক প্রিপেয়ার্ড প্রোডাক্ট চলে আসে, ন্যাশনাল টিমে অনেক প্রিপেয়ার্ড প্লেয়ার আসে, যেটা বাংলাদেশে ন্যাশনাল টিমে আসার পর তাদেরকে আসলে প্রিপেয়ার করতে হয়। যে কারণে ওই রোলের জায়গাটাতে বিদেশি কোচরা অনেক বেশি মাত্রায় কনফিউজ থাকেন বলে আমার কাছে মনে হয়। কারণটা হচ্ছে যেহেতু তারা এনসিএল বিসিএল কিংবা ডিপিএল ওই জায়গাটা দেখেন না। এখন এনসিএল যে প্লেয়ারটা সেঞ্চুরি করেছে, একটা টপ অর্ডার ব্যাটসম্যান সেঞ্চুরি করলো, তাই সে 80 রানে নিয়েছে স্পিনারদের বল খেলে, বাকি 20 রান নিয়েছে পেসারদের বল খেলে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাটসম্যানরা আউটই হয়, টপ অর্ডার ব্যাটসম্যানরা আউটই হয় পেসারদের বলে। এখন ন্যাশনাল টিমের যিনি বিদেশি কোচ তিনি তো জানেন না যে ওই প্লেয়ারটি এনসিএলে যে সেঞ্চুরি করেছিল ওই সেঞ্চুরির মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। তো এই জায়গাটা একটা অনেক বড় প্রবলেমের জায়গা হয়, যেটা আসলে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের রুটটা অত বেশি স্ট্রং না দেখে বিদেশি কোচরা দিন শেষে দুর্নামের বা বদনামের ভাগী হন। এখন আমরা গেল এক বছরে কি দেখতে পেয়েছি, গেল এক বছরে কিন্তু অনেক ব্যাটসম্যানের টেকনিক্যাল ফল্টের জায়গা দেখা গেছে, উল্টো আরও ডিমোশন হয়েছে। আপনি যদি লিটন কুমার দাসকে দিয়ে শুরু করেন, জাস্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি। গেল এক বছরে অসংখ্যবার লিটন কুমার দাসকে আমরা দেখেছি অফ স্ট্যাম্পের বাইরের বল সাফল করে টেনে তিনি অনসাইডে শট খেলতে গিয়ে আউট হচ্ছেন, এবং সেটা একবার দুইবার না, বারংবার বারংবার ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেসে তাকে দেখা গেছে অফ স্ট্যাম্পের বাইরের বলকে সাফল করে লেগ সাইডে ঘুরিয়ে মারছেন। এখন এই যে প্রবলেমের আইডেন্টিফিকেশনটা, এই প্রবলেম নিয়ে কাজ করার যে জায়গাটা, এটা আসলে কোচিং প্যানেল বা ব্যাটিং কোচ কতটুকু কাজ করেছেন সে প্রসঙ্গর জায়গাটা তো চলে আসে। এখন আপনি যদি বলেন যে লিটন কুমার দাস লেগ সাইডে শট খেলতে পারেন না, ব্যাপারটা কিন্তু ভুল। লেগ সাইডে লিটন কুমার দাস অসংখ্য শট খেলেছেন, তিনি অসংখ্য বড় বড় ইনিংস খেলেছেন, যে সমস্ত ইনিংসে লেগ সাইডে তার বেশ দক্ষতার জায়গা ছিল। আপনারা পর্দায় ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ওই ম্যাচটা টি20 ওয়ার্ল্ড কাপে যখন লিটন প্রাইম ফর্মে ছিলেন, কয়েকটা ভিডিও দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাকে একটা ছোট্ট টেকনিক্যাল জায়গা একটু বিশ্লেষণ করে দেখাই। ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটার কথা আমি বলেছি, সেই ম্যাচে লিটন কুমার দাস লেগ সাইডে যতগুলো শট খেলেছেন, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা শট খেলার সময় তার সামনের পায়ের একটা ফ্রন্ট লেগ ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, সামনের পায়ের একটা রোটেশন আছে। দেখেন প্রত্যেকটা শটের ক্ষেত্রে যতগুলো শট লেগ সাইডে খেলেছেন, আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি ভিডিও বিশ্লেষণ করে করে, প্রত্যেকটা শটের ক্ষেত্রেই লিটন কুমার দাসের সামনের পায়ের একটা রোটেশনের জায়গা আছে, অর্থাৎ সামনের পাটাকে তিনি রোটেট করছেন বা সামনের পাটাকে তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন, যে কারণে তার বডি ঘুরছে খুব ভালো মতো। এবার একটু কম্পেয়ার করে দেখেন, গেল এক বছরে তিনি অফসাইডের বাইরের বল লেগ সাইডে খেলতে গিয়ে যেসব ম্যাচে আউট হয়েছেন, একটা ম্যাচেও তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে কিনা, ফ্রন্ট লেগটা রোটেট হচ্ছে কিনা খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ভিডিও বিশ্লেষণ করে দেখাই, একটা ম্যাচেও তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার হচ্ছে না বা ফ্রন্ট লেগটা রোটেট করছে না। তো আলটিমেটলি এই কাজগুলো কিন্তু ব্যাটিং কোচেরই, ব্যাটিং কোচে এই জিনিসগুলো আইডেন্টিফাই করবেন যে ওকে এই প্লেয়ারটা যখন তার বেস্ট অফ শেপসে ছিলেন তখন তিনি আসলে কীরকম ছিলেন, তখন তিনি কি কোন কাজগুলো সঠিক করতেন, এখন সেই সঠিক কাজগুলো করতে পারছেন না। এগুলো অনেক জায়গা আছে। তাওহিদ হৃদয়ের এক্সাম্পলটা তো আমাদের সবার সামনে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। তাওহিদ হৃদয়
লেগ সাইড ওরিয়েন্টেড প্লেয়ার, এবং তিনি সেটা নিজেও বলেছেন যে লেগ সাইডে যদি স্ট্রং থাকেন তাহলে অন্য সাইডে শট না খেলেও রান করা যাবে, এরকম কিছু একটা। কিন্তু দিন শেষে বড় রান তো করা যায় না, বড় রান তো করতে পারেন নাই এখন পর্যন্ত। ওয়ানডে ক্রিকেটেও তো মনে হয় না এখন পর্যন্ত কোনো সেঞ্চুরি তিনি করেছেন। টি-20 ক্রিকেটেও ম্যাসিভ বড় কোনো ইনিংস তিনি খেলেছেন, সেটাও তো আমরা দৃশ্যমান এখন পর্যন্ত না। এখন তাওহিদ হৃদয়ের যে বিষয়টা আমরা দেখি যে শর্ট মিড উইকেটে একটা ফিল্ডার রাখলে পরেই তার সিঙ্গেল স্কোরিং জোনটা বন্ধ হয়ে যায়। ইন্টারন্যাশনাল ক্রিকেটে মাল্টিপল নাম্বার অফ ওকেশনস আমরা এটা দেখেছি যে শর্ট মিড উইকেটে ফিল্ডার রাখা মানে তার সিঙ্গেল স্কোরিং অপশন বন্ধ, তখন তিনি সুইপ করতে গিয়ে আউট হয়ে যান অথবা ইম্প্রোভাইজিং করতে গিয়ে তিনি আউট হয়ে যান। সো অফ সাইডের বাইরের বলগুলোতে তার শটের রেঞ্জটা অনেক কম। এই জায়গাগুলো কিন্তু ধরেন একজন প্লেয়ার বলছেন যে আমি এই সাইডে স্ট্রং, আমি এই সাইডে রান করি, কিন্তু ব্যাটিং কোচ যিনি আছেন বা যারা আছেন তাদের তো এই জায়গাগুলো দেখভাল করার অনেক বড় ব্যাপার রয়েছে। আমরা আমাদের বাঁহাতি ব্যাটারদেরকে দেখতে পাচ্ছি যে বাঁহাতি ব্যাটাররা অ্যারাউন্ড দ্য উইকেট আসা বলে, মানে আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসা বলে ইনকামিং ডেলিভারিগুলোতে তারা আউট হয়ে যাচ্ছেন বা তারা আউট হন, প্রতিনিয়তই তারা আউট হন, এবং এটা ইটস বিন আ কমন প্রবলেম ফর দেম। সাদমানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি লেগ স্ট্যাম্পের বাইরের যে বলগুলো ফ্লিক করতে গিয়ে একদম ফ্রিকুয়েন্ট বেসিসে তাকে আউট করছেন বোলাররা। সো এই জায়গাগুলো তো কাজের জায়গা, ব্যাটিং কোচের কাজের জায়গা। এখন সমস্যার জায়গাটা হচ্ছে ব্যাটিং কোচ জানেন যে সাদমান ডোমেস্টিক ক্রিকেটে একটা ম্যাচে ডাবল সেঞ্চুরি করে দলে ঢুকেছেন, কিন্তু ওই যে এনসিএল এর মান কেমন হচ্ছে, ওই প্লেয়ারের সবলতার জায়গায় এনসিএলে কতটুকু আঘাত করা হয়েছে, ওই প্লেয়ার কোন ধরনের বল ফেস করেছেন, সেটা ব্যাটিং কোচ জানেন না। কারণ আমাদের এনসিএলে এবার টিম অ্যানালিস্টের ব্যবস্থা করা হয়েছে, বা এক্স্যাক্টলি চারজন অ্যানালিস্ট চারজন মাঠে কাজ করছেন, সেগুলো ডেটা তাদের কাছে আছে, যেটা এর আগের বছরগুলোতে ছিল না। যে কারণে বিদেশি কোচদের কিন্তু এই জিনিসগুলো খুব ডিফিকাল্ট ছিল এতদিন। তাদেরকে আমরা সমালোচনা করেছি বা তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু বিহাইন্ড দ্য সিন এই কারণগুলোও কিন্তু একটা খুব জরুরি, যে কতটুকু ফ্যাসিলিটেড তারা হচ্ছেন বা কতটুকু চুক্তির জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সঙ্গে মেনশন করছে, বা তাদেরকে কতটুকু প্রেশার দিচ্ছে যে তোমাকে এনসিএলও দেখতে হবে, তোমাকে বিসিএলও দেখতে হবে, তোমাকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও দেখতে হবে। সো এটা একটা কোলাব এফোর্টের আমার কাছে মনে হয় সংকটের জায়গাটা, সেটা বাংলাদেশের ক্রিকেটে ছিল। এখন লেটস সি মোহাম্মদ সালাউদ্দিন দেশীয় কোচ, তিনি কতটুকু সেই সমস্যার সমাধান করতে পারেন। একটা সিরিজে তো আমার কাছে মনে হয় না যে সব কিছু আপনার সমাধান হয়ে যাবে, বাট যেহেতু রুট লেভেলের প্লেয়ারদেরকে চেনেন বা প্লেয়ারদের রুটটা সম্পর্কে জানেন, ব্যাটিংয়ের অন্তত সাবলীলতার জায়গা, অসাবলীলতার জায়গা, এই জায়গাগুলো হয়তো বা তিনি একটু হলেও বেটার জানবেন, যেহেতু সারা বছরব্যাপী তিনি দেশীয় ক্রিকেটারদের সঙ্গে কাজে থাকেন। সো লেটস সি যে বাংলাদেশ ক্রিকেট কতটুকু তার কাছ থেকে আউটকাম গ্রহণ করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।